দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা। 1920 সালে ব্রিটিশ বৈজ্ঞানিক আলেকজান্ডার ফ্লেমিং যে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন তা ছিল একটি অ্যান্টিবায়োটিক, যা কিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম আশীর্বাদ। এর ফলে এমন অনেক রোগের চিকিৎসা সম্ভব হচ্ছে যেগুলোর কারণে একসময় মানুষ মারা পর্যন্ত যেত। অথচ এখন অ্যান্টিবায়োটিক খেয়ে মানুষ সুস্থ হয়ে দিব্যি হেঁটে চলে বেড়াতে পারছে অতি অল্প সময়ের মধ্যে। চিকিৎসা ক্ষেত্রে আলোড়ন তৈরি করা এই যে মহৌষধ অ্যান্টিবায়োটিক, তাকে নিয়েই সম্প্রতি নতুন করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এক প্রকার ব্যাকটেরিয়ার কথা শোনা যাচ্ছে, যেটি অদূর ভবিষ্যতে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন করে দেবার ক্ষমতা রাখে। অ্যান্টিবায়োটিক রেসিকিউ ও রেজিস্ট্যান্স এই বিশ্বায়নের যুগে এক মারাত্মক সমস্যা, যার ক্ষতিকর প্রভাব থেকে কেউই রক্ষা পাবে না। এর ক্ষতিকর প্রভাব পরিবেশকে করতে পারে মানুষের বসবাসের অযোগ্য, সৃষ্টি করতে পারে নানা জটিল রোগ ব্যাধি এবং মানুষ ও পশু পাখি চিকিৎসার ক্ষেত্রে সৃষ্টি করতে পারে মারাত্মক জটিলতা। ফলশ্রুতিতে WHO অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট অর্থাৎ AMR-কে গ্লোবাল ক্রাইসিস হিসেবে চিহ্নিত করেছে। AMR ইনফেকশন বর্তমানে প্রতি বছর গ্লোবালি 7 লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে, কিন্তু সঠিক পদক্ষেপের অভাবে ভবিষ্যতে এই সংখ্যা বেড়ে গিয়ে প্রতি বছর 10 মিলিয়নে দাঁড়াতে পারে। একই সঙ্গে অর্থনীতিকে করতে পারে অচল। আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এক জরিপে দেখা যায় বাংলাদেশের গ্রাম অঞ্চলে চিকিৎসকের উপদেশে বিক্রি করা হয় মাত্র 8% অ্যান্টিবায়োটিক। বাংলাদেশের ফার্মগুলোতে পশু পাখিদের মোটা তাজাকরণে কোলেস্ট্রিনের মতো মারাত্মক সব অ্যান্টিবায়োটিক হরহামেশা ব্যবহৃত হচ্ছে। আর তাই সঙ্গত কারণেই আমাদের ক্ষেত্রে এই অবস্থাটি আরও অনেক বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24 জনকল্যাণে নিরলস প্রচেষ্টায় নিয়োজিত। AMR গুরুত্ব অনুধাবন করে এর আগেও আমরা এই বিষয়ে আলোচনার আয়োজন করেছি। জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ অনুরূপ একই বিষয়বস্তুর উপর আবারও আমরা আলাপ করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, দুর্ভাবনা, সতর্কতা এবং সচেতনতা। এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন দুজনই আমাদের সাথে ওয়াশিংটন এবং মিসিসিপি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। আছেন ইফতেখার রফিকুল্লাহ, PhD গবেষক, ইউনিভার্সিটি অফ মিসিসিপি, যুক্তরাষ্ট্র। আমরা শুরু করব ইফতেখার রফিকুল্লাহকে দিয়ে, এবং আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আসলে কি, এটা যদি একটু সহজ করে আমাদেরকে বুঝিয়ে বলেন। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে আমাকে এই অনুষ্ঠানে কানেক্ট করার জন্য। সহজ করে বললে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা জীবাণু। অ্যান্টিবায়োটিক শব্দটা আসলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের ড্রাগ বা মেডিসিন যেটার সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। আপনি যেটা বললেন যে 1920 সাল থেকে আর কি যখন আবিষ্কৃত হয়েছে তারপর থেকেই। তো সংক্রমণগুলো কি কি? সংক্রমণ নানা ধরনের হতে পারে, যেমন হচ্ছে বুকের সংক্রমণ, যক্ষা, নিউমোনিয়া, আবার পেটের পীড়া বা পেটের সংক্রমণ হতে পারে, যেমন ডায়রিয়া। তো অ্যান্টিবায়োটিক শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে জীবন রোধী বা জীবন বিনাশী। আবার রেজিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধক্ষম বা প্রতিরোধ সক্ষমতা সম্পন্ন। কাজে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শব্দটার অর্থ হচ্ছে সেই ব্যাকটেরিয়া বা জীবাণু যা তার বিরুদ্ধে ব্যবহৃত জীবন বিনাশী অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা সক্ষমতা অর্জন করেছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, জি জি, আর এই যে ব্যাকটেরিয়াটা এই রেজিস্ট্যান্স ক্ষমতা অর্জন করেছে, সক্ষমতা অর্জন করেছে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন যে একজন ডাক্তারের কাছে একজন রোগী গলা ব্যথা নিয়ে এসেছে। তো ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করলেন যে ওই ব্যক্তির বা ওই রোগীর স্ট্রেপ থ্রোট, যা একটা গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া বা জীবাণু দ্বারা গলার সংক্রমণ হয়ে থাকে, সেটা হয়েছে। তো ডাক্তার সাহেব ওনাকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিলেন। তো 7 দিন পর রোগী আবার ডাক্তার সাহেবের কাছে ফিরে আসতেন, বলেন আমার তো পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তো ডাক্তার সাহেব আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ, ওই স্ট্রেপ থ্রোট যে গলার সংক্রমণ সেটা যেমন ছিল বরং আরো খারাপ হয়েছে। এর মানে হচ্ছে যে এই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকটা এই পার্টিকুলার গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস নামক জীবাণুর বিরুদ্ধে কোনো কাজ করেনি। এর অর্থ হচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স অর্জন করেছে। একটা ভুল ধারণা আছে, অনেকে বলেন যে আসলে আমরা তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছি আর অ্যান্টিবায়োটিক খেতে থাকেন, কোনো সমস্যা নেই। আসলে এটা একটা ভুল ধারণা এই জন্য
যে আমরা আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হই না, বরং আমাদের যে জীবাণুগুলো দ্বারা আক্রান্ত হই সেই জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে থাকে। আমরা আসলে অ্যান্টিবায়োটিক যেটা খাই এটা হজমও করতে পারি না, আমরা যেভাবে খাই এটা আসলে সেভাবেই আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তবে একটা জিনিস আমি এখানে বলে রাখতে চাই, মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, ভাইরাস জনিত সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথায় কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না। আচ্ছা, এখন আমি যদি অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার করি বা অপব্যবহার করতে থাকি, তাহলে হবে কি বেশি বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে বেশি বেশি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরি হতে থাকবে। আচ্ছা, এই তো যে যেসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া, রেজিস্ট্যান্স যে জীবাণু দ্বারা সংক্রমণ হচ্ছে, মানে এটা কেন হচ্ছে এবং এর গুরুত্বটা কি আসলে? আচ্ছা হ্যাঁ, ওটাতেই আমি আসছি। তো আমরা যখন বেশি বেশি অ্যান্টিবায়োটিকের ব্যবহার করি বা অপব্যবহার করি, তখন যেটা হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সুপার বাগ তৈরি হয়। সুপার বাগটা কি? যারা তার বিরুদ্ধে ব্যবহৃত একাধিক মানে আপনার রিকমেন্ডেড যতগুলো অ্যান্টিবায়োটিক আছে সবগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন সেই ব্যাকটেরিয়াটাকে বলি আমরা সুপার বাগ। সুপার বাগ হলে সেই ইনফেকশনটাকে ট্রিট করাটা কঠিন হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আপনি যেটা বললেন যে কেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণু দ্বারা সংক্রমণ হয়, আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় জীবাণুর সংস্পর্শে আসি। আমাদের মধ্যে যারা স্বাস্থ্যবিধি মেনে চলি, সবসময় সাবান দিয়ে হাত পরিষ্কার করি, আবার নিয়মিত আমরা ভালো করে সিদ্ধ করা খাবার খাই, আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এমনকি কথা বলার সময় অন্যের সাথে কথা বলার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখি, তাদের ক্ষেত্রে এই সংক্রামক রোগগুলো হওয়ার সম্ভাবনাটা কমে আসবে। একটা পরিসংখ্যান দিই, যেহেতু আমাদের দেশে কিন্তু যক্ষ্মা রোগের সংখ্যা সারা বিশ্বের দিক থেকে তৃতীয়। এবং এবং আমাদের অনেকের মধ্যে যক্ষ্মা রোগ আছে সুপ্ত অবস্থায়, আমরা জানি না। শুধু তাই না, দক্ষিণ এশিয়ায় কিন্তু সবচেয়ে বেশি যক্ষ্মা রোগী। তো যক্ষ্মা রোগের চিকিৎসায় যে অ্যান্টিবায়োটিক গুলো ব্যবহৃত হয়, রিসেন্ট আপনার গবেষণায় চলে আসছে যে গত 2017 সাল থেকে 2018 সালে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার যক্ষ্মা রোগের ক্ষেত্রে 35% বেড়ে গেছে। তো এরকম যদি বাড়তে থাকে তাহলে ওদের ভবিষ্যতে যক্ষ্মা রোগের চিকিৎসা কিন্তু কঠিন হয়ে যাবে। জি, ইফতেখার অনেকটাই পরিষ্কার আমাদের কাছে। আসলে আমি একটু ডক্টর আমিনুল ইসলামের কাছে জানতে চাই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ সম্ভব কিনা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে আসলে আমাদের সচেতনতা কেন জরুরি, একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে ধন্যবাদ চ্যানেল 24-কে এই সুন্দর একটি আলোচনা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করার লক্ষ্যে আমি যদি একটু বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদাহরণ দিয়ে বলি যে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অলরেডি 2015 সালে একটি পরিকল্পনা, যেটাকে আমরা বলি গ্লোবাল অ্যাকশন প্ল্যান অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, এটা কিন্তু 2015 সালে WHO এটা লঞ্চ করে এবং সেই সাথে যেটা হলো যে সকল মেম্বার স্টেটসগুলো অথবা সকল দেশগুলো তাদের নিজস্ব ক্যাপাসিটিতে ওই গ্লোবাল অ্যাকশন প্ল্যান অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের আলোকে তাদের নিজস্ব ন্যাশনাল অ্যাকশন প্ল্যান কিন্তু তৈরি করেছে। এখন এই গ্লোবাল অ্যাকশন প্ল্যানের মধ্যে কিন্তু সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে WHO গাইডলাইনগুলো তৈরি করে দিয়েছে আসলে কি কি করতে হবে এবং কি কি কর্ম পরিকল্পনা আমরা হাতে নিতে পারি, যেগুলো হাতে নিলে আসলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে প্রবলেমটা আছে সেটাকে আমরা আসলে সলভ করতে পারবো। এখন সাধারণ ভাষায় যদি বলি, আসলে প্রথমে আমাদের দেখা উচিত এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কেন হচ্ছে, এবং সেটা যদি আমরা জানি তাহলে স্পষ্ট হবে যে আসলে আমরা এটা প্রতিরোধটা বা প্রতিকারটা আমরা কিভাবে করব। তো প্রথমে যেটা আপনি বললেন, ইন্ট্রোডাকশনে আপনি যেটা বললেন যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণেই আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে ব্যাকটেরিয়াগুলো। তো যেটা যেটা আসলে বিজ্ঞানের ভাষায় যদি বলি সেটা হচ্ছে আমরা যখনই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না কেন, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা কোনো না কোনো ভাবে তারা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যায়।
কিছু ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যায়, সব ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যায় না একসাথে। এবং কিন্তু যখন আমরা আসলে এই অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহার করি, অপব্যবহার করি বা অপ্রয়োজনীয় ব্যবহার করি, তখন এই রেজিস্ট্যান্সের মাত্রাটা আসলে ব্যাপক হারে বেড়ে যায়। এবং যেখানে আসলে দেখা যায় যে হয়তো একটা কমিউনিটিতে একটা অথবা দুটো ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট ছিল অ্যান্টিবায়োটিক অপব্যবহারের কারণে, সেখানে পুরো কমিউনিটিতে সমস্ত ব্যাকটেরিয়াগুলোই আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। এখন এই অ্যান্টিবায়োটিক যে আমরা শুধুমাত্র মানবদেহে ব্যবহার করি তা কিন্তু নয়। আপনি যেটা বললেন যে আসলে আমাদের প্রাণীদেহে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে এবং সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আসলে সংক্রমণের চিকিৎসায় ব্যবহার না হয়ে অন্য পারপাসে ইউজ হয়, যেমন গ্রোথ প্রমোশনের জন্য ইউজ হচ্ছে, অথবা প্রোফাইলেকটিক বলি আমরা, যে আসলে ইনফেকশনটা যাতে না হয় সেই জন্য আপনার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়, অথবা যাতে সংক্রমণটা আপনার হার্ডের মধ্যে অথবা অ্যানিমালের মধ্যে একটা অ্যানিমাল থেকে আরেকটা অ্যানিমালের মধ্যে না ছড়ায় সেই জন্য ব্যবহার করা হয়, যেগুলোর আসলে খুব বেশি প্রয়োজন নাই যদি আমরা আসলে গ্লোবাল কনটেক্সটে চিন্তা করি। তো এই যে ব্যাপক হারে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে আমাদের গবাদি পশুতে, আমাদের পোল্ট্রি শিল্পে, আমাদের মৎস্য শিল্পে এবং কৃষিতে, যেগুলোর অধিকাংশই আসলে আপনার নন থেরাপিউটিক এবং গ্রোথ প্রমোশনের জন্য ইউজ হচ্ছে। এখন একটা এক্সাম্পল দেই, সব থেকে ভয়ের ব্যাপার বা আমি বলবো যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু আসলে একই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা মানব দেহে এবং প্রাণী দেহে ব্যবহার করছি। যেমন ধরুন আপনার সিপ্রোফ্লক্সাসিন একটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, যেটা আমাদের মানব দেহের বিভিন্ন সংক্রমণ চিকিৎসায় কিন্তু আমরা নিয়মিত ব্যবহার করি। এখন এই সিপ্রোফ্লক্সাসিনের ব্যবহার কিন্তু ব্যাপক হারে হচ্ছে আমাদের দেশে, বিশেষ করে পোল্ট্রি শিল্পে। আমরা আমাদের সাম্প্রতিক এক গবেষণায় আমরা দেখেছি যে 10টা পোল্ট্রি ফার্মের মধ্যে 7টা পোল্ট্রি ফার্মেই তারা এই সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করে আসছে এখন। এবং এগুলো কিন্তু তারা আসলে আপনার এই গ্রোথ প্রমোশনের জন্য ইউজ করছে, থেরাপিউটিক পারপাসে ইউজ করছে না। তো আপনি চিন্তা করুন যে আমরা যখন একই অ্যান্টিবায়োটিক প্রাণী দেহে ব্যবহার করব এবং যত্রতত্র ব্যবহার করব, সেখানে তো আপনার এই সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে এবং আলটিমেটলি সেটা কি হবে, পরিবেশে চলে আসবে। পরিবেশে চলে আসলে আমাদের স্যানিটেশন হাইজিন যে কন্ডিশন, আমরা কিন্তু আসলে কন্টামিনেটেড এনভায়রনমেন্টে ক্রমাগত, এবং আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুনছিলাম। আমরা আরো কথা বলবো এই বিষয়গুলো নিয়ে, তবে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। দর্শক, সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানের সময় হচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, দুর্ভাবনা, সতর্কতা এবং সচেতনতা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম ডক্টর আমিনুল ইসলামের সাথে, এবং আমরা বলছিলাম যে সচেতনতা কেন জরুরি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। আপনি যদি একটু সংক্ষেপে বলেন। যেটা বলছিলাম, আসলে এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আপনার এত বিস্তৃত, তো আসলে এখন আমরা যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের এই একটা হলিস্টিক অ্যাপ্রোচে আসতে হবে, মানে সবগুলো সেক্টরেই আসলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে নিয়ে আসতে হবে। বিশেষত আপনার প্রাণীদেহে যেটা গ্রোথ প্রমোটার হিসেবে ব্যবহার, এটাকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং চিকিৎসা ক্ষেত্রেও যেই অ্যান্টিবায়োটিকগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্রিটিক্যাল, WHO কিছু লিস্ট আছে অ্যান্টিবায়োটিকের, সেগুলোকে আসলে বন্ধ করতে হবে, অ্যানিমালে ইউজ করা যাবে না। এবং সেই সাথে আসলে আমাদের রেজিস্টার্ড ডক্টরের পরামর্শে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে এবং অ্যান্টিবায়োটিক স্টুয়ার্ডশিপ প্রোগ্রাম যেটা, সেটা হসপিটালগুলোতে আনতে হবে। এবং আমাদের সাধারণ মানুষের বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিক আসলে সাধারণ কোনো ওষুধ নয়, এটা একটা জীবন রক্ষাকারী ওষুধ এবং যখন তখন এটা খাওয়া যাবে না। আচ্ছা, এই যে বললেন যে যখন তখন এটা খাওয়া যাবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, তাহলে একটু যদি আমরা ঝুঁকিগুলো জানতে চাই যে মানে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বা ডায়াগনোসিস ছাড়া যখন প্রেসক্রাইব করা হয় অ্যান্টিবায়োটিক, সেটার ঝুঁকিগুলো একটু সংক্ষেপে জানতে চাই। আচ্ছা, সেটা তো অনেক ঝুঁকি আছে। এখন ধরেন আমরা ডায়াগনোসিস কেন করি? আমাদের ডায়াগনোসিসে আমরা যেটা করি যে কোন ব্যাকটেরিয়া দিয়ে বা মাইক্রো অর্গানিজম দিয়ে আসলে ইনফেকশনটা হয়েছে, যদি সেটা সংক্রামক ব্যাধি হয় এবং সেই ব্যাকটেরিয়াটাকে আইসোলেট করে এবং সেখানে তার অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি প্যাটার্ন দেখা হয় ল্যাবরেটরিতে, এবং তারপরেই হচ্ছে আমরা নির্ধারণ করতে পারি যে কোন অ্যান্টিবায়োটিকটা আসলে ওই ব্যাকটেরিয়ার উপর কাজ করবে। এখন যদি আমি ডায়াগনোসিস নাই করি,
শুধুমাত্র আপনার ধরেন ইভেন যদি আমরা শুধু ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপর ভিত্তি করেও আমরা যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, তাহলে যেটা হবে যে আমরা কিন্তু একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। অথবা যেটা আমাদের দেশে প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনার ধরেন হাই জেনারেশনের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা শুরু করব। তো সেটা হলে যেটা হবে যে আপনার ওই স্পেসিফিক টার্গেটকে আপনি টার্গেট করছেন না, আপনি আপনার যত উপকারী ব্যাকটেরিয়া আছে আপনার শরীরে সবকিছুই কিন্তু তখন মারা যাবে। এবং এই ধরনের যখন আপনি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করবেন, সেটা আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটাও দ্রুত ডেভেলপ করে। এবং তারপরে যেটা হবে যে আপনি সেগুলো কিন্তু আসলে আপনি শেডিং করতে থাকবেন, মানে হচ্ছে আপনার রেজিস্ট্যান্ট হবে এবং আপনি সেগুলো ডিসচার্জ করবেন, সেগুলো আপনার পরিবেশে যাবে এবং ডোজিংটাও আপনি ঠিক করতে পারবেন না, মানে যে আপনার কতটুকু অ্যান্টিবায়োটিক দিতে হবে, কয়দিন খেতে হবে। হয়তো আপনি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করলেন, সেটা কাজ হলো না, তারপর আপনি আবার ফার্মেসিতে গেলেন, সেখানে আরেকটা অ্যান্টিবায়োটিক সে আপনাকে দিল, সেটাও কাজ করলো না, তৃতীয় অ্যান্টিবায়োটিকে গেলেন। এরকম প্র্যাকটিস আমাদের দেশে কিন্তু বহুল আমরা দেখি যে আছে। তার মানে ডায়াগনোসিস ছাড়া আসলে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করা কোনোভাবেই ঠিক না। আমরা আসবো আবার আমিনুল ইসলাম আপনার কাছে। আমরা যদি একটু ইফতেখার ভাইয়ের কাছে যাই, যে কোভিড-19 সময় অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার হচ্ছে, মানে এর অবস্থাটা বাংলাদেশ এবং বহির্বিশ্বের অবস্থাটা আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে ভয় দেখাতে চাই না, কিন্তু অবস্থা ভয়াবহ। আমার কাছে অবশ্যই পেশেন্ট সেফটি আগে। অনেক ডাক্তার বন্ধুই আমাকে যেমন বলেন যে আমার কাছে রোগী আসছে, ওষুধ না দিয়ে কি করি। আসলে যথেষ্ট গবেষণা প্রমাণ ছাড়া যে ওষুধ ব্যবহারের যে সংস্কৃতি, সেটা আমিনুল ভাইয়ের কথাতেও অনেকটা উঠে আসছে যে আমাদের দেশ অনেক বেশি, তবে উন্নত দেশগুলোতে বা বাইরের দেশগুলোতে তুলনামূলক অনেক কম। এখন আমার কাছে যদি প্রমাণ চান, তাহলে এই মুহূর্তে আপনি যদি একটা ডেটা কালেক্ট করার চেষ্টা করেন, কোভিড-19 শুরুর আগে আপনি কি পরিমাণ অ্যান্টিবায়োটিক খেয়েছেন গত বছর, বা আমরা কি পরিমাণ অ্যান্টিবায়োটিক খেয়েছি, এবং ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কি পরিমাণ অ্যান্টিবায়োটিক সেল করেছে, এবং কোভিড-19 শুরুর পরে গত 8-9 মাসে আমরা কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো সেল করেছে, আপনি যদি এটা একটা পরিসংখ্যান নেন, তাহলে দেখবেন যে গত 8-9 মাসে আমরা কয়েক গুণ বেশি অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছি। এটা হচ্ছে বাস্তবতা আর কি। তো WHO কিন্তু কোভিড-19 শুরুর দিক থেকেই এটাকে ওয়ার্নিং দিয়ে আসতেছিল যে একটা অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ যেগুলো, সেগুলো অপব্যবহার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো দুঃখজনকভাবে আমরা সেটা অনুধাবন করতে পারি নাই। আপনাকে একটা উদাহরণ দিই। গত এই মাসের শুরুর দিকে শিশু হসপিটাল থেকে 26 জন বাচ্চার কোভিড-19 পজিটিভ বাচ্চার কেস রিপোর্ট প্রকাশিত হয়েছে একটা বিখ্যাত জার্নালে আর কি। অ্যাভারেজে প্রত্যেকটা বাচ্চা 3 থেকে 4টা অ্যান্টিবায়োটিক পেয়েছে, অ্যাভারেজে, ইন অ্যাভারেজ। এবং সেগুলো অবশ্যই সেখানে একটা গাইডলাইন ছিল, কম্বিনেশন থেরাপির, সেসব মেনেই হয়েছে। কিন্তু আপনি উন্নত দেশে এটা কিন্তু কল্পনাই করতে পারবেন না যে একসাথে এত অ্যান্টিবায়োটিক একটা বাচ্চাকে দেওয়া হচ্ছে আর কি, যদি বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হয়ে না থাকে, তাই। তো আমাদের দেশে তো পাড়ার মোড়ে গেলেই আপনার অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, যদিও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করার কথা না। তো উন্নত দেশগুলোতে যদি প্রয়োজন ছাড়া একাধিক অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়, অথবা ফার্স্ট লাইন ড্রাগ বা রিকমেন্ডেড ড্রাগ না দিয়ে বড় হাই ডোজের অ্যান্টিবায়োটিক বা একদম লেটেস্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সু করে ফেলতে পারে আর। হ্যাঁ, তো এটা তো শুধু স্বাস্থ্য খাতের কথা বললাম আর কি। এছাড়াও পোল্ট্রি, ফিশারিজ, আমিনুল ভাই যেটার কথা বলতেছিলেন যে ডেজার্টসে গবাদি পশু পালনের ক্ষেত্রে গ্রোথ প্রমোটার হিসেবে অ্যান্টিবায়োটিক ইউজ হচ্ছে। অর্থাৎ আমাদের দেশে আসলে যেটা জীবন রক্ষাকারী, সেটাই আসলে জীবন নেয়ার মতো ঝুঁকি তৈরি করছে এভাবে ডায়াগনোসিস ছাড়া প্রেসক্রাইব করার কারণে অ্যান্টিবায়োটিক। আমরা এই বিষয়গুলো নিয়ে, যেহেতু আমাদের আজকের বিষয় অ্যান্টিবায়োটিক দুর্ভাবনা, সতর্কতা এবং সচেতনতা, আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তবে আবারও সময় হচ্ছে একটা বিরতির। দর্শক, আবারও সময় হচ্ছে একটা বিরতির, সাথেই থাকুন। আরও একবার স্বাগত সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবির সূচনা। আমরা কথা বলছিলাম যে অ্যান্টিবায়োটিক দুর্ভাবনা, সতর্কতা এবং সচেতনতা, এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে ইফতেখার রফিকুল্লাহ কথা বলছিলেন। একটু আপনি শেষ করবেন বলেছিলেন যে আসলে কোভিড-19 সময় অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা আমাদের দেশের সাথে যদি বহির্বিশ্বের তুলনা করি আমরা। যেটা বলছিলাম যে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে উন্নত দেশগুলোতে
এই অ্যান্টিবায়োটিকের যে ধরনের ব্যবহার, যেটা এনিমাল বা পোলট্রিতে বা গবাদি পশু পালনের ক্ষেত্রে, তো জনস্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে এই ব্যবহারগুলো সীমিত করে রাখা হয়েছে। জি, আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় সবসময় আমরা যেটা দেখি যে গবেষক অণুজীব বিজ্ঞানীরা অনুপস্থিত, মানে কেন নেই আসলে তারা, এবং এই যে স্বাস্থ্য ব্যবস্থায় অণুজীব বিজ্ঞানীরা আসলে কি পর্যায়ের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? সুন্দর কোশ্চেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অণুজীব বিজ্ঞানীরা কেন অনুপস্থিত, সেটা আসলে আমার নিজেরও বোধগম্য নয়, সত্য কথা বলতে। একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় অণুজীব বিজ্ঞানীরা, আমি তো বলবো যে নিয়ামকের ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে সংক্রামক রোগের প্রতিকার, প্রতিরোধ এবং চিকিৎসায়। একটা উদাহরণ বলি, বর্তমান কোভিড-19 যেহেতু চলতেছে, প্যান্ডেমিক একটা, কোভিড-19 সিচুয়েশনে আপনি যত গ্লোবাল ইনিশিয়েটিভ দেখবেন ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সবগুলো গ্লোবাল ভ্যাকসিন ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গুলো কিন্তু আপনার লিড করতেছে হচ্ছে অণুজীব বিজ্ঞানীরা বা মাইক্রোবায়োলজিস্টরা। শুধু তাই না, আপনি যদি অ্যান্টিজেন ডিটেকশন কিট বা অ্যান্টিবডি ডিটেকশন কিটের ক্ষেত্রে দেখেন, সারা পৃথিবীতে অধিকাংশ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে এই প্রোগ্রামগুলো কিন্তু লিড করতেছে আপনার অণুজীব বিজ্ঞানীরা বা মাইক্রোবায়োলজিস্টরা। এর মানে হচ্ছে যে আমাদের দেশে যদি সরকারি পর্যায়ে এদের পরিচর্যা বা লালন পালন করা হয়, তাহলে আমাদের দেশেও এই সব ক্ষেত্রগুলোতে সাফল্য লাভ করা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে 10 বছর ধরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে গবেষণায় কাজ করছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএস এবং এমএস করেছি মাইক্রোবায়োলজিতে। আই ফিল প্রাউড ফর দ্যাট। তো আমি বর্তমানে যেখানে পিএইচডি রিসার্চার হিসেবে কর্মরত আছি, এটা একটা মিসিসিপি বিশ্ববিদ্যালয় হসপিটাল। আমাদের দেশে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, ঠিক সেরকম আর কি। পার্থক্য হচ্ছে যে আমরা এখানে পিএইচডি সায়েন্টিস্ট এবং এমডি ডক্টররা পাশাপাশি কাজ করছি। একটা সুনির্দিষ্ট করে যদি আমি বলি, আমি যে কোশ্চেনটা করলাম যে সাক্ষাতে অণুজীব বিজ্ঞানীরা কি কি ভূমিকা পালন করতে পারে, যদি সুনির্দিষ্ট করে বলি, তাহলে অন্তত 5টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক নাম্বার হচ্ছে ডায়াগনোসিস। ভাইয়া একটু যদি খুবই সংক্ষেপে বলেন আমাদেরকে, আমাদের সময় খুবই অল্প, একটু যদি সংক্ষেপে বলেন। ওকে। সংক্রামক রোগের চিকিৎসায় কিন্তু আপনার অণুজীব বিজ্ঞানীদের কোনো বিকল্প নাই। আপনি বর্তমানে দেখেন যে কোভিড-19 এর চিকিৎসায় আরটি-পিসিআর ব্যবহৃত হচ্ছে, যেখানে ট্রেন্ড মাইক্রোবায়োলজিস্ট দরকার। বর্তমানে আমার জানা মতে কোভিড-19 ডিটেকশন সেন্টারগুলোতে আপনার ট্রেন্ড মাইক্রোবায়োলজিস্টরা কিন্তু ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। আমি বলবো যে সরকার যেন তাদেরকে পার্মানেন্টলি আত্মীকরণ করে নেয় সরকার ব্যবস্থাপনায়। দ্বিতীয় হচ্ছে যে সংক্রামক রোগের চিকিৎসায় অনেক ডাক্তার বলেন যে ওষুধ কাজ করছে না, কেন করছে না, এবং কেন করছে না, এটা কাজ না করলে কোন ওষুধটা ইউজ করবেন, এই জিনিসগুলো যদি জানতে চাই বা বুঝতে চাই, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ব্যবস্থায় ট্রেন্ড মাইক্রোবায়োলজিস্ট বা গবেষক মাইক্রোবায়োলজিস্টদেরকে নিয়ে আসতে হবে। আমরা খুব সংক্ষেপে জানতে চাচ্ছি ইফতেখার, আমরা খুব সংক্ষেপে জানতে চাচ্ছি আর কি কি দরকার আছে, আপনি যদি খুব সংক্ষেপে বলেন। ভ্যাকসিন বা অ্যান্টিবডি এটা ডিটেকশন কিট যেগুলো, সেগুলোর কথা তো বললামই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি সরকারি ব্যবস্থাপনায় এদেরকে যুক্ত করেন বা অণুজীব বিজ্ঞানীদেরকে, তাহলে সংক্রামক রোগের ব্যবস্থাপনা হসপিটাল এবং সরকারকে গাইড করতে পারবে। মোট কথা হচ্ছে সংক্রমণের হার এবং সংক্রমণ জনিত মৃত্যুকে কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। জি জি, আমরা বুঝতে পেরেছি। আমি একটু আমিনুল ইসলামের কাছে জানতে চাই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গবেষণায় আসলে আমরা কতটুকু এগোতে পেরেছি, এবং এই যে কোভিড-19 এবং অ্যান্টি মাইক্রোবিয়াল যে রেজিস্ট্যান্স পরিস্থিতি বুঝতে ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গবেষণার আগে যদি আমি বলি যে আসলে রেজিস্ট্যান্সটা প্রতিরোধ করার জন্য আমাদের আসলে আমরা যে জিনিসটার দিকে তাকিয়ে আছি সেটা হচ্ছে নতুন অ্যান্টিবায়োটিক। সো এই নতুন অ্যান্টিবায়োটিকের যে গবেষণা, সেটা কিন্তু আমাদের আসলে খুব বেশি এগোয়নি। অ্যান্টিবায়োটিক আমরা যেটা হচ্ছে লাস্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক, একদম লেটেস্ট যে অ্যান্টিবায়োটিক, সেটাও আমরা পেয়েছি প্রায় 30-35 বছর আগে। এর মধ্যে কিন্তু আসলে নতুন কোনো অ্যান্টিবায়োটিক তৈরি হয়নি। তো এগুলো সাধারণত আসলে এই গবেষণাগুলো ফান্ডিং যেটা করে বা পৃষ্ঠপোষকতা দেয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো, তাদের আসলে খুব একটা ইন্টারেস্ট ছিল না এতদিন আপনার এই নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কারের গবেষণায়। তারা বেসিক্যালি ফোকাস ছিল হচ্ছে আপনার ধরেন ক্রনিক ডিজিজগুলোর দিকে আর কি, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেনশন। ওটা একটা প্রফিটেবল বিজনেস সে কারণে।
তো ইদানিংকালে আপনার এই সুপারবাগের আবির্ভাবের কারণে কিন্তু আসলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গবেষণার দিকে দৃষ্টিপাত হয়েছে সব মহলে। কিছু কিছু করে ফান্ডিং আসছে, গবেষণা শুরু হয়েছে, খুব বেশি দূর এগোয়নি। আর আমরা যদি লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রির পার্সপেক্টিভে বলি, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভেও দেখি, এখানে কিন্তু আমাদের সেই রকম কোনো গবেষণাই আমরা শুরু করতে পারিনি। বেসিক্যালি আমাদের যেটা একেবারেই খুব ন্যূনতম দরকার, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সার্ভিলেন্স অথবা আপনার ডিজিজ সার্ভিলেন্স, এই সার্ভিলেন্স গুলো কিন্তু আমাদের দেশে এতদিন ছিল না। খুব সাম্প্রতিককালে সরকার খুব স্বল্প পরিসরে কিছু হসপিটালে আপনার এই সার্ভিলেন্স গুলো শুরু করেছে। তো এখন আমরা যদি ডাক্তারদেরকে বলি যে আসলে এপিডেমিওলজিক্যাল ডাটার উপরে ভিত্তি করে তারা আপনার অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবে, সেই ডাটা তো আমাদের হাতে নেই। সো এগুলো হচ্ছে আপনার ধরেন বেসিক আমাদের করতেই হবে। এরপরে হচ্ছে গিয়ে আমরা যেটা বললাম যে শুধুমাত্র তো মানব দেহে আমরা ব্যবহার করছি না, সব জায়গাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে। সো WHO যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড সার্ভিলেন্স। ইন্টিগ্রেটেড বলতে আমরা বুঝি আপনার সেটা হচ্ছে প্রাণী দেহে করতে হবে, এনভায়রনমেন্টে করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এই হোলিস্টিক ওয়ান হেলথ অ্যাপ্রোচে আপনার এই সার্ভিলেন্স বা এপিডেমিওলজিক্যাল স্টাডিগুলো করতে না পারবো, আমাদের হাতে কিন্তু সুনির্দিষ্টভাবে আমাদের তথ্যগুলো আসবে না। যে আমরা যদি মানব দেহে আমরা হয় আপনার প্রেসক্রিপশন ম্যান্ডেটরি করে দিলাম, কিন্তু আমরা দেখেন আপনার প্রাণী দেহে আমরা বন্ধ করলাম না, বা পরিবেশে যে যাচ্ছে সেটাকে ওয়েস্ট ম্যানেজমেন্ট করলাম না, যেভাবে যাচ্ছে সেগুলো যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে কিন্তু আপনার এই ঘুরে ফিরে আবার আমাদের এই মানব দেহে আমরা সংক্রমিত হব এবং সেগুলো চলতেই থাকবে। সো আপনার এই ইন্টিগ্রেটেড সার্ভিলেন্স একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং হচ্ছে আপনার এই সার্ভিলেন্স গুলো করার জন্য প্রথম যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার ল্যাবরেটরি ক্যাপাসিটি ডেভেলপ করা। তো আমাদের দেশে কিন্তু আপনার ল্যাবরেটরি হয়তো এখন আছে, কিন্তু সেভাবে আসলে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়নি, স্কিলড ম্যান পাওয়ার নাই। বিশেষ করে আপনার ধরেন ল্যাবরেটরি গুলোতে মাইক্রোবায়োলজিস্টের কাজ করার কথা, সেরকম স্কিল মাইক্রোবায়োলজিস্ট নেই। তো এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এবং আপনার লোকাল কনটেক্সটটাকে বিবেচনা করে, আপনার যেমন আমাদের দেশের পার্সপেক্টিভটা চিন্তা করে আমাদেরকে দেখতে হবে যে আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ড্রাইভার্স গুলো কি কি, আসলে কি দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, সেই ধরনের গবেষণা করে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে যে আসলে কোন কোন জায়গাতে আমাদেরকে ইন্টারভেনশন দিতে হবে এবং কি ধরনের ইন্টারভেনশন দিলে আমাদের দেশের আমাদের লোকাল আমরা আসলে অনেকটাই বুঝতে পেরেছি, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই আমাদের আজকে জানা দরকার ছিল, সময় স্বল্পতার কারণে শুনতে পাইনি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। চ্যানেল 24 কেও ধন্যবাদ। জি দর্শক, অ্যান্টিবায়োটিকের অবদানে যেমন শেষ নেই, তেমনি কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে দুর্ভাবনারও শেষ নেই। এবং যেটি আমরা বলছি যে স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু অণুজীব বিজ্ঞানীদের থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা আজকের আলোচনায় কিন্তু সেটি আপনারা জানতে পারলেন, এবং আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এতক্ষণ, এই কারণে আপনাদের সবাইকে ধন্যবাদ।